আমেরিকার ট্যারিফ আরোপণ। তো এই বিষয়টা জটিল, কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ বাংলাদেশ সহ পুরো বিশ্বের জন্যই। তো এটার মানে কি, এটাতে বাংলাদেশের করণীয় কি, সেই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে আজকে আছেন জ্যোতি রহমান, শফিকুর রহমান। আমি আছি রুবাইয়াত সারোয়ার। আমার সাথে আরো আছেন জিয়া হাসান, মাহবুব মাহমুদ এবং আরো অনেকেই হয়তো অনুষ্ঠানে আপনার জয়েন করবেন অ্যাজ উই মুভ অ্যালং। তো আপনারা যারা আমাদেরকে লাইভ শুনছেন, আমরা প্রথমে যেটা চেষ্টা করব আপনাদের মাঝে উপস্থাপন করতে, সেটা হচ্ছে যে এই রিসিপ্রোকাল ট্যারিফ বিষয়টা কি এবং কেন। তারপরে আমরা আহ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কেন এটা আরোপণ করছেন এখন সেটা বোঝার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা অনুষ্ঠানের শেষে আমরা বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের এতে করণীয় কি। তো আমি প্রথমে জ্যোতি রহমানের কাছে যাচ্ছি। জ্যোতি রহমান, যে আমরা লাইভ শুরু হওয়ার আগে আলোচনা করছিলাম যে আপনার এই রিসিপ্রোকাল ট্যারিফটা কি, তো অনেকেই আমাদেরকে যারা শুনছেন তারা এই বিষয়টা নিয়ে হয়তো অভিজ্ঞ নন। এটা একটা খুবই টেকনিক্যাল টার্ম। তো একটু যদি আপনি আমাদেরকে বলতেন যে আহ, বুঝিয়ে বলতেন যে হোয়াট ডাজ ইট মিন ফর আস। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ রুবাইয়াত। আহ, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ট্যারিফটা দিচ্ছে, দিস ইজ একটা ভেরি নতুন জিনিস। ট্র্যাডিশনালি ট্যারিফ হতো যে আপনি একটা দেশ থেকে বিদেশ থেকে যেটা ইম্পোর্ট করবেন, সেই ইম্পোর্টের উপরে একটা ট্যাক্স। কথার কথা, আপনি 100 টাকার জিনিস ইম্পোর্ট করবেন, ট্যারিফ রেট যদি হয় 20%, তার মানে হচ্ছে যে ওই ইম্পোর্টেড জিনিসটার 100 টাকা দাম, তার উপর আপনি 20 টাকা ট্যাক্স দিতে হবে। বাংলাদেশেও এরকম ইম্পোর্টের উপরে প্রচুর জিনিসের উপরে ট্যারিফ আছে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ট্যারিফ। তো সেটা হতে পারে টোটাল ভ্যালুর উপরে হতে পারে, অথবা ভলিউমের উপরে হতে পারে, যে আপনি একটা গাড়ি কিনলে পরে সেই গাড়িটার উপরে, গাড়িটার যত দাম তার উপরে 20% দিতে পারেন, অথবা প্রত্যেকটা গাড়ির উপরে 200 টাকা করে ট্যাক্স মানে ট্যারিফ, সেটাও হতে পারে। এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যানাউন্স করেছে, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে দুনিয়ার যেসব দেশের সাথে আমেরিকার ট্রেড ডেফিসিট আছে, তাদের সবার উপরেই ট্যারিফ হবে। সো প্রথম হচ্ছে 10% ট্যারিফ সবার উপরেই। তার উপরে হচ্ছে যে যেসব দেশের সাথে আমেরিকার ট্রেড ডেফিসিট আছে, তাদের উপরে সেই ট্রেড ডেফিসিটের উপরে ক্যালকুলেট করে আমেরিকা ট্যারিফ ইম্পোজ করবে। ট্রেড ডেফিসিট কি? ট্রেড ডেফিসিট হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। সো আমি একটু নাম্বার দিয়ে বুঝিয়ে বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যে প্রতি বছর লেটেস্ট হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে আমেরিকা $8.4 বিলিয়ন ইম্পোর্ট করে। ঠিক আছে? মানে বাংলাদেশ আমেরিকাকে $8.4 বিলিয়ন এক্সপোর্ট করে, মেনলি গার্মেন্টস। আমেরিকা থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে হচ্ছে $2.2 বিলিয়ন। সো বাংলাদেশ থেকে আমরা ওদেরকে দিচ্ছি 8.4, ওদের থেকে আমরা কিনছি 2.2। মানে হচ্ছে আমেরিকার সাথে আমাদের একটা ট্রেড সারপ্লাস আছে। আমরা আমেরিকাতে আমাদের গার্মেন্টস বিক্রি করি। আমেরিকা থেকে আমরা কি কিনি? আমরা আমেরিকা থেকে হয়তো সয়াবিন তেল কিনি, বা গম কিনি, বা বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্ট এগুলি কিনি মেইনলি। সো আমেরিকার সাথে আমাদের সারপ্লাস, মানে আমাদের সাথে আমেরিকার ডেফিসিট। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ক্যালকুলেশনটা করেছে সেটা হচ্ছে, তারা বলছে যে বাংলাদেশের সাথে ডেফিসিট হচ্ছে $6.2 বিলিয়ন, মানে 8.4 মাইনাস 2.2, 6.2। ওরা 6.2 ডিভাইড করছে 8.4 দিয়ে। 8.4টা কি? যে আমেরিকা বাংলাদেশ থেকে যা কিনছে। ঠিক আছে? সো ডেফিসিট ডিভাইডেড বাই দেয়ার ইম্পোর্ট, মানে আমাদের এক্সপোর্ট, সেই নাম্বারটা হচ্ছে 74%। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য হচ্ছে যেসব দেশের সাথে আমেরিকার ডেফিসিট আছে, ওই সব দেশগুলি আমেরিকার সাথে ধান্দাবাজি করে ডেফিসিটটা করছে। দে আর রিপিং আমেরিকা অফ। এই কথাটা আমি বলছি না, তারাই বলছে রিপিং দেম অফ। রিপিং অফ মানে, সেটা আমি বাংলা করছি ধান্দাবাজি। ঠিক আছে? সো আমেরিকা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে যারা আমেরিকার সাথে যাদের সারপ্লাস, মানে আমেরিকা যাদের সাথে ডেফিসিট, এই ডেফিসিট মানে হচ্ছে যে এটা আনফেয়ার ট্রেড হচ্ছে। এই দেশগুলি আমেরিকার জিনিস ধান্দাবাজি করে বিক্রি করছে। সো এদেরকে এখন ট্যারিফ দিয়ে একটু সমান করতে হবে। সো সেইভাবে তারা এই ক্যালকুলেশনটা বার করছে, যে ডেফিসিট হচ্ছে $6.2 বিলিয়ন, আমেরিকা বাংলাদেশকে কেনে $8.4 বিলিয়ন, এই ধান্দাবাজির রেশিওটা হচ্ছে 74%।
এখন আমেরিকা বলতেছে যে এরকম যে দেখো আমরা তোমাদেরকে দয়া করে আমরা 74% দিতে পারতাম, না করে আমরা তোমাদের এগেন্সে 37% ট্যারিফ দিচ্ছি। সো দিস ইজ ওয়েট 37% কামস ফ্রম। এবং এই ক্যালকুলেশনটা তারা যেসব যেসব দেশ, যে 60 অর্সো কান্ট্রিজ যাদের সাথে আমেরিকার ডেফিসিট আছে, তাদেরকে বলছে যে এরকম যে তোমাদের সাথে আমাদের ডেফিসিট, ইউ আর রিপিং আস অফ, ইউ আর রিপিং আস অফ বাই দিস রেশিও, আমরা সেটার 50% করে তোমাদেরকে ট্যারিফ দিচ্ছি। সো দিস ইজ হচ্ছে 37%-এর। কিন্তু এখানে যদি ভাই এটা খুব মানে উইয়ার্ড না যে মানে ট্রেড ডেফিসিট কে তো আপনি আপনার বেজ লাইন ধরতে পারেন না রেসিপ্রোকাল ট্যারিফের জন্য। আমি যদি আপনার মানে পয়েন্ট ইজ দিস, আমি আপনার ইম্পোর্টের উপরে আপনার 37% দিচ্ছি, এখন আপনি আমার এক্সপোর্টের উপরে 37% দিচ্ছেন, জিরো সাম গেম। আচ্ছা, হতে পারে এক্স্যাক্টলি, খুব সহজে। এক্স্যাক্টলি। কিন্তু হ্যাঁ, সেটা না করে এখন ট্রেড ডেফিসিট, এখন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে ডেফিসিট তো হ্যাপেন্স আফটার এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাক্টিভিটিস হ্যাভ হ্যাপেন্ড, হ্যাঁ, ইটস এক্সপোজড। হ্যাঁ। অ্যাবসলিউটলি। এখন আমি এখন কিভাবে বুঝবো যে আমার অ্যাকাউন্টিংটা কিভাবে, আমি কিভাবে বুঝবো যে কত পার্সেন্ট এখন তোমার উপরে নামালে আমার মানে মানে তোমার ট্রেড, আমার ট্রেড ডেফিসিটটা ব্যালেন্স এক্স্যাক্টলি। হবে, এটা তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি না, অ্যাবসলুটলি। এবং এবং অ্যাবসলুটলি, অ্যান্ড নট অনলি দ্যাট, এটা খালি যে মানে এই এই কোশ্চেনটা যেরকম যে রুবায়াত আপনি করছেন, আমি চিন্তা করছি মাথায়, মানে ওয়ার স্ক্র্যাচিং আওয়ার হেড এন্ড থিঙ্কিং হোয়ার দিস ইজ কামিং ফ্রম। ইটস নট জাস্ট দ্যাট, এটা অ্যাকচুয়ালি সারা দুনিয়ার সব ট্রেড ইকোনমিস্টস অ্যান্ড ডিপার্টমেন্টস অফ ট্রেজারি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রিজ অ্যান্ড ফরেন মিনিস্ট্রিজ অ্যান্ড মাল্টিল্যাটারালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর বেসিক্যালি আস্কিং দ্য সেম কোয়েশ্চেন, যে এবং যে ইউ আর বেসিক্যালি মেকিং স্টাফ আপ। হ্যাঁ, এবং আরেকটা completely জিনিস making stuff up. আলোচনার শুরুর আগে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার ট্রেডের আপনার ইনফ্লো আউটফ্লো এবং ট্রেড ডেফিসিট এটাকে মেজার করা এবং ব্যালেন্সিং আউট করার জন্য খুব সফিস্টিকেটেড অনেকগুলো মডেলস আছে। যেমন একটা মডেল যেটা খুব ইনটুইটিভ, সেটা হচ্ছে গ্র্যাভিটি মডেল, যেটাতে বলা হয় যে দুটো কান্ট্রি ট্রেড আপনার ডিপেন্ড করে কান্ট্রি দুটার মধ্যে আপনার ডিস্টেন্স কত, কান্ট্রি দুটার মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজের রেলেভেন্স আছে কিনা, পপুলেশন কত বড় ছোট। হ্যাঁ। তো আপনার তারপর রিলিজিয়ন কি, রিলিজিয়ন সিমিলারিটিস আছে কিনা, এইগুলোর সব কন্ট্রোল করার পরেই আপনি আসলে ট্যারিফ এফেক্টটা বুঝতে পারেন। ট্যারিফ এফেক্ট Exactly. এত ইজি লিনিয়ার না যে মানে No, 2% 2% এভাবে কিন্তু হয় না জিনিসটা। no. এখন এগুলো সবগুলোকে রিজেক্ট করে আমেরিকার মতো একটা সফিস্টিকেটেড ইকোনমি এরকম একটা পলিসি হঠাৎ করে নিয়ে আসবে, এটা খুবই অবিশ্বাস্য লাগছে। শফিক ভাই, আপনি কি বলেন? as since you are from North America, so you probably have a better optics than us. না, আমি এখন নর্থ আমেরিকা থাকলেও আমি মানে রিসেন্টলি তো আমেরিকা থেকে কানাডায় মুভ করেছি। কান্ট্রিতে মুভ করার সাথে সাথে হয়তো পার্সপেক্টিভ একটু পাল্টে যায়। না, তবে ঠিক আছে, মানে ট্রাম্পের ব্যাপারে থিওরিতে প্রথমে একটা কথা হলো যে আমেরিকাতে মানে পলিটিক্যাল সায়েন্সে ইন্টারন্যাশনাল আইআর লিটারেচার একটা কথাই আছে, ম্যাডম্যান থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। ম্যাডম্যান থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স হলে যে একটা পাওয়ার নিজেকে একটু ইররেশনাল হিসেবে উপস্থাপন করবে যে আমি আমি কিন্তু এত এক্সট্রিম করতে পারি, তখন অল দোজ আদার্স উইল ট্রিট, মানে তাদেরকে একটু জেঞ্জারলি ট্রিট করবে, মানে তাকে প্ল্যাকেট করবে। যে এটার প্রথম এই উদাহরণ আসে কিন্তু মানে প্রেসিডেন্ট নিক্সনের সময়, মানে এবং ওই ভিয়েতনাম ওয়ারের সময়। মানে সে এমন মানে দেখানো শুরু করে যে মানে ডোন্ট প্রভোক মি এই লিমিটের বাইরে, নাহলে আমি নর্থ ভিয়েতনামকে বোম মেরে একদম সাফা করে দেবো, মানে এই ধরনের একটা মানে মানে যুদ্ধদেঙ্গি ভাব নিয়ে এসেছিল। বাট হিজ মেইন স্ট্র্যাটেজি ওয়াজ, সে ক্লিয়ারলি বলতো যে নর্থ ভিয়েতনামকে নেগোসিয়েশন টেবিলে আনা। তা এটা কিন্তু, হ্যাঁ, এখন তুমি যদি উইকিপিডিয়াতে এই ম্যাডম্যান থিওরি অফ পলিটিক্স দেখো, তার মধ্যে দেখবা কিন্তু প্রথমে এটা একদিন পর্যন্ত পর্যন্তই ছিল, কিন্তু এখন দেখবা যে ওখানে বিশাল চ্যাপ্টার যোগ হয়েছে ট্রাম্পের উপরে। কারণ ট্রাম্পকে বলা হয় যে এখন এই থিওরির একটা মোস্ট পিকুলিয়ার উদাহরণ আর কি। কারণ ট্রাম্প নিজেকে মানে এখানে ট্রাম্প অবশ্যই মানে ম্যাডম্যান থিওরি অফ পলিটিক্সে বিশ্বাস করে। এই থেকে আমি বলছি এটা, যে ট্রাম্পের সবাই বলছে যে তার মেইন উদ্দেশ্য হলো যে সে নিজেকে এইভাবে, কারণ এটা ক্লিয়ারলি এটা আমেরিকার জন্য প্রচন্ড ডেট্রিমেন্টাল, ওয়ার্ল্ড সিস্টেমের জন্য একটা ডেট্রিমেন্টাল। মানে সে এরকম দেখাচ্ছে, দেখো আমি ইচ্ছা করলে আমি কিন্তু আমার এমন হয়ে আছে, আমি মানে দুনিয়ার ইকোনমিকে নিউক করতে পারি, সুতরাং কাম টু দ্য টেবল। হ্যাঁ, এটা এটা হলো একটা রেশনাল স্ট্র্যাটেজি আর কি, যে বলা যে যে আই এম রেডি টু রেক দ্য হোল ওয়ার্ল্ড অর্ডার আনলেস ইউ গিভ মি সামথিং।
হ্যাঁ, তো এটা তার স্ট্র্যাটেজি, এটাকে বলতে পারো। কিন্তু এখানে প্রবলেমটা হলো যে ট্রাম্প কিন্তু সেই 2016-এর সময়তেও এবং এবারও মানে সে কিন্তু সে সবাইকে বলে বেড়ায় যে মানে আমি ম্যাডম্যান থিওরি অফ পলিটিক্স এর খুব ভক্ত। মানে ট্রাম্পের যেমন আছে না, ওর মাথার মধ্যে কোনো কিছু একটা ঢুকলে সে কিন্তু মানে সেটাকে মানে টাউট করে, মানে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া পাইছি যেটা আমার মতের সাথে খাপ খায়, তো সেটাকে সে বারবার বলতে থাকে। তো এই মানে ম্যাডম্যান থিওরি অফ পলিটিক্স নিয়ে কিন্তু গেম থিওরিতে, ইকোনমিক্সে, পলিটিক্সে অনেক ডিটেল স্টাডি হয়েছে যে এটা আসলে গেম থিওরি, তো যে আসলে হাউ ডু ইউ রিয়াক্ট স্ট্র্যাটেজিক গেম। ওখানে দেখেছে যে এটা এটা এফেক্টিভ হয় তখনই যখনই তুমি নিজেকে, আমি বলছে কেউ যদি বলে যে আমি ম্যাডম্যান থিওরি অফ পলিটিক্স নিয়ে আসতেছি, তার মানে ইউ আর নট রিয়েলি অ্যাকচুয়ালি ম্যাডম্যান, তাই না? মানে সুতরাং মানে মানে ইটস এফেক্টিভনেস ইমিডিয়েটলি গোজ ডাউন। মানে এখন দুনিয়া সবাই তো এখন মানে ধরে নিচ্ছে যে অনেকে মানে সবাই এক একটা করছে, কিন্তু আমরা যারা আমাদের মানে অবস্থা একটু মানে নাজুক আর কি, তারা আমরা ভয় পাচ্ছি। কিন্তু বড় বড় প্লেয়াররা তারা তো ধরে নিচ্ছে ট্রাম্প ইজ এ ব্লাফার। বা বড় বড় প্লেয়ার যারা, মানে ট্রাম্পের আসল উদ্দেশ্য তো ফার্স্টলি চায়না, সেকেন্ডলি ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে ধরো যে মানে কানাডা, এরকম বড় বড় মানে আমরা তো একটা পার্টরি সাম, আমাদের মানে 8 বিলিয়ন, মানে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু তারা তো মানে এক একজন মানে মানে 3 ফিগার্স মানে এক্সপোর্ট ইম্পোর্ট করে আর কি। সুতরাং মানে তারা এটাকে কত সিরিয়াসলি নেয়, কিভাবে ট্রিল করে, দ্যাটস দ্য মেইন থিং। এবং আহ, মানে দিস উইল নট চায়নার লাস্ট। শফিক ভাই, চায়নার সাথে 445 বিলিয়ন অ্যাকচুয়ালি। হ্যাঁ, চায়না তো অবশ্যই মানে আর সো মানে কানাডার সাথেও এরকম, রুবাইয়ার, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও এরকম অ্যাটলিস্ট 200-300 মানে বিলিয়ন ডলার এরকম সামথিং ফিগার। মানে তারা কিভাবে এটাকে ডিল করে, দ্যাট ইজ দ্য মেইন থিং এখন কিন্তু। মানে সো আমি ক্লিয়ারলি এটাকে দেখেছি যে ম্যাডম্যান থিওরি অফ পলিটিক্স। আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হলো যে ট্রাম্পের যারা ভোটার আছে, ট্রাম্পের যে মিডিয়ান যেটা ভোটাররা, ওই মিড ওয়েস্ট বা এই ধরনের, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড দ্যাট মাচ। এবং তারা তোমার ট্রাম্পকে মনে করে যে ও তো গেছেই মানে ওয়াশিংটনকে রেক করার জন্য, মানে হি উইল টার্ন আপ সামথিং, দে হ্যাভ গট আনলিমিটেড ফেইথ অন ট্রাম্প। সুতরাং ট্রাম্প মনে করছে যে আমি তাদেরকে খুশি করতে পারতেছি, দে আর হ্যাপি যে ট্রাম্প সবাইকে, দুনিয়ার সবাইকে ব্যতিব্যস্ত রাখতেছে। তা দ্যাটস দ্য ইমিডিয়েট শর্ট রেঞ্জ গেম ফর হিম। ইয়া ভাই, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম, আমি আসলে গত প্রায় 2 ঘন্টা ধরে এই ম্যাথমেটিক্সটা মিলাইছি, এন্ড ওকে। আই ফাউন্ড সাম ভেরি ইন্টারেস্টিং ইনসাইট। সেটা হচ্ছে যে যদি যেই হিসেবটা দিলেন, সেই হিসেবটার পরে ওই 50% নাকি কার ডিউটি, মানে তার যেই ডেফিসিটের সাথে ইম্পোর্টকে ভাগ করার পরে যে রেটটা আসছে, কারটা 50% হবে, কারটা 80% হবে, এখানে কিন্তু একটা মেথড আছে। এবং এই মেথডটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আজকে থেকে 2 দিন আগে একটা রিপোর্টে কোয়ালিটেটিভলি ডিক্লেয়ার করছে। হ্যাঁ, যে কোন কোন জায়গায় আমেরিকা মনে করে সে আনফেয়ারলি ট্রিটেড হচ্ছে। তো বাংলাদেশ নিয়ে ওখানে যে সেকশন আছে, সেখানে আমেরিকার ট্র্যাডিশনাল বাংলাদেশের নন ট্রেড ব্যারিয়ার, তারপরে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং আরো যে ইস্যুস গুলো আমেরিকা সবসময় তুলে, সেটা আছে। তো আমার এই যে গত মানে ঘন্টা দুয়েক ধরে আমি অঙ্কটা মিলাইলাম, কোএফিসিয়েন্টটা বের করলাম, তাতে আমার কাছে এখন আর মনে হচ্ছে না দিস ইজ ভেরি স্পোরাডিক বা ইট ইজ টু স্যাটিসফাই তার লোকাল বেস। রাদার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ এ ফিলোসফি উইচ ইজ প্রিটি ওয়েল নো। ফিলোসফিটা হচ্ছে আমেরিকার সাথে যাদেরই ডেফিসিট আছে তাদেরকে সবাইকে আমরা টার্গেট করব, উইচ মিনস গ্লোবালাইজেশনকে অ্যাকচুয়ালি রোল ব্যাক করা হচ্ছে। সো গ্লোবালাইজেশনে যারা উইনার আছে, এভরিওয়ান উইল বি পানিশড। অর এই পানিশমেন্টের আরেকটা ওয়েতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে গ্লোবালাইজেশনে যারা উইনার আছে তারা আমার থেকে বেশি কিনো। বিকজ ইফ ইউ আর ভিয়েতনাম, ইফ ইউ আর এক্সপোর্টিং $130 billion টু ইউএস, এবং ইউএস যদি তোমার ওখানে 40% ডিউটি আরোপ করে, তাহলে ভিয়েতনাম হ্যাজ মানে সেক্টরস যেখানে ভিয়েতনাম ক্যান বাই মোর ফ্রম ইউএস জাস্ট টু অ্যাপিজ ইউএস। সো এখানে দুইটা জায়গায় আমেরিকার সাথে নেগোসিয়েশনের জায়গা আমেরিকা তৈরি করছে। এক হচ্ছে আমার সাথে ডেফিসিট কমাও, অথবা আমার সাথে জিও স্ট্র্যাটেজিক সম্পর্ক তৈরি করো, আমি তোমার কোএফিসিয়েন্টটা আমি তোমাকে বাড়াইতে কমাইতে পারি। সো এইটা খুবই এটা র্যান্ডম না, কারণ আমি দেখলাম সবারই 50% করে যে মানে হিসেবটা আসছে, সবার উপরে 50% আরোপ করা হয়েছে। চায়নাকে করা হয়েছে 80%, বাংলাদেশকে করা হয়েছে 0.54%, যেটা একটু বেশি, যেখানে পাকিস্তান 0.41%, ইন্ডিয়া আবার 0.5%। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ হ্যাজ বিন লিটল লুজার, কারণ এই গ্লোবাল ট্রেডে গিয়ে আপনার 1.3 পার্সেন্টেজ পয়েন্ট মেক্স এ বিগ ডিফারেন্স।
আচ্ছা, সো যদি আমার পয়েন্ট জিয়া এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করি, যে আই ডোন্ট থিঙ্ক ইউ নিড আ কোএফিসিয়েন্ট হিয়ার। হ্যাঁ, ইট ইজ বেসিক্যালি সিম্পল ক্যালকুলেশন, যেটা হচ্ছে যে আপনার ডেফিসিট ডিভাইডেড বাই এক্সপোর্ট। না, হ্যাঁ, না, হ্যাঁ, এটা আপনি দেখেন যে এটা কোএফিসিয়েন্টের দরকার ইম্পোর্ট হবে না, ইম্পোর্ট দ্যাট মিনস না, ডেফিসিট আপনি করছে হচ্ছে ডিভাইডেড বাই এই করছে, ইম্পোর্ট। আমি একটা স্ট্যাটাস দিছি, দেখেন ওইটা ডিভাইড বাই এক্সপোর্টের সাথে সবার 0.5 না, কারো কারো না, 0.4। 0.5 আপনি কোথায় পাচ্ছেন? যে আমাদেরটা আসছে পয়েন্ট পয়েন্ট ফাইভ তো সেভেন ফোর কারণ হচ্ছে আমাদের এক্সপোর্ট নাম্বার আর ডেফিসিট নাম্বার দুইটাই তো কান্ট্রি স্পেসিফিক। হ্যাঁ, জিয়া ভাই যেটা বলতে চাচ্ছে যদি ভাই, সেটা হচ্ছে যে 74% কে হাফ করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। উনার হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে যে সবার ক্ষেত্রে হাফ না করা না, হয় সবার না। ক্ষেত্রে হাফ করা হয়নি, আচ্ছা সরি ঠিক আছে, সরি, ঠিক ওইটা, আছে, হ্যাঁ। হ্যাঁ ওইটা দ্যাট বলতে ইজ, চাচ্ছেন উনি, যে ওই আচ্ছা আচ্ছা কোএফিসিয়েন্টের আচ্ছা, কথা বলছেন। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ফর্মুলাটাই উনি বলছেন যে কোএফিসিয়েন্টে ওই 0.5 কারোর জন্য, 0.4 কারোর জন্য, ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 সরি, এরকম আই আছে। টেক ইট ব্যাক, হ্যাঁ, ইউ আর আচ্ছা, রাইট, সো হ্যাঁ হ্যাঁ জিয়া হ্যাঁ। জিয়া ভাই, পয়েন্ট ইজ ওয়েল টেকেন, বাট এখানে একটা ইস্যু আছে। কিছুক্ষণ আগে আমার আরেক ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে একটা ক্যালকুলেশন দিচ্ছিল, সেটা হচ্ছে যে হোয়াট ডাজ ইউএসএ হ্যাভ টু অফার টু আস, হ্যাঁ, ইম্পোর্ট করার ক্ষেত্রে। দেখেন আমরা এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এটসেট্রা এগুলোর মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্ট মানিটা দিচ্ছি, এটা কিন্তু এই এই ট্রেড অ্যাকাউন্টেড না। ইউএসএ ইজ টেকিং আ লট অফ মানি আউট অফ আওয়ার এটা এটা সিস্টেম, যেটা এটা করতে এক্সপোর্ট করবে তো। ইম্পোর্টের সিস্টেমে আসছে এটা না। কি তো শুধু তাহলে ট্রেড শুধু কি ডেফিসিট ট্রেড দিয়ে অ্যাকাউন্ট? হিসাব এটা করে ট্রেড আমার এন্ড উপরে সার্ভিস কিভাবে অ্যাকাউন্ট। এই জিনিসটা চাপানো হবে? আমার জানার মতে হিসাবটা ট্রেড এন্ড সার্ভিস দুটাই হিসাব, এটা শুধু ট্রেড অ্যাকাউন্ট না। আমার মনে হয় না, কারণ আমাদের দেশ থেকে এই জায়গায় যে যে টাকাটা যায়, এটা কিন্তু এভাবে অ্যাকাউন্টেড হয় না। এবং বিশেষ করে আমাদের যেহেতু ইনফর্মাল ইকোনমি এবং ইনফর্মাল ট্রেড সিস্টেমস উইথ কান্ট্রিজ লাইক ইউএসএ, আপনার এত সহজে আমাদেরকে আপনার, এবং আপনি যে রিপোর্টের কথা বলেছেন ওই 5 পেজ, বাংলাদেশ হ্যাজ গট আ হিউজ ডিসকাশন দেয়ার 5 পেজেস, এবং সেখানে কিন্তু এই এই ডিসকাশনটাই নাই অ্যাট অল, যে হাউ মাচ উই আর ডিপেন্ডেন্ট অন ইউএস ফর all of these services that we are consuming from them. এই ডিসকাশনটা একেবারে টোটালি নেগলেক্টেড, নাই ওখানে। জাস্ট ইম্যাজিন যে আমরা যদি হোয়াটসঅ্যাপে এটা না করে বা জুমে না করে আমরা সবাই আসলে চাইনিজ সিস্টেমে মুভ করি, জাস্ট ইম্যাজিন দ্যাট। হ্যাঁ, হুইচ ইজ ভেরি, মানে হুইচ ইজ ভেরি মাচ পসিবল, রাইট? সো আমার জাস্ট লং স্টোরি শর্ট ইজ দিস, যে এটা যে খুব র্যান্ডম তা না, দের ইজ এ ক্লিয়ার মেথড এন্ড আমেরিকা হ্যাজ এন ইন্টেন্ট হোয়াট ইট ওয়ান্টস। সে বলতেছে, এক হচ্ছে যে আমার সাথে কোএফিসিয়েন্ট অ্যাডজাস্ট করতে হলে জিও স্ট্র্যাটেজিক সম্পর্ক ঠিক করো, অথবা আমার সাথে পিওর ট্রেডে গিয়ে তুমি তোমার ডেফিসিট কমাও। এই জায়গায় গিয়ে হোয়াট আই সি, আমেরিকার আরেকটা যেটা ইন্টেন্ট, যে ডলারাইজেশনের এই আপত্তিটা, মানে মানে উই ইকোনমিস্ট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার যদি ইফ ইউ হ্যাভ টু হ্যাভ মানে ডলার হেজিমনি, আপনাকে ট্রেড ডেফিসিট থাকতেই হবে। দ্যাটস ওয়াই চায়না হ্যাজ এ বিগ কারেন্সি, আমেরিকা নট। তো সেই জায়গায় গিয়ে মানে হোয়াট ট্রাম্প ইজ ডুইং, এটা খুবই ইউনিক। এটা এটা as I say, এটার পিছনে একটা মেথড আছে, মেথডটা ক্লিয়ার, কিন্তু এটা কনসিকুয়েন্স কি এটা আচ্ছা, নোবডি নোজ। এবং কনসিকুয়েন্স। ইট উইল আপেন্ড দ্য গ্লোবাল মানে কমপ্লিট গ্লোবালাইজেশন অর্ডার। এবং আমার ছোট্ট একটা পয়েন্ট, যেটা যদি আমার সাথে সকালে একটা আলোচনায় ডিসএগ্রি করছেন, এখানে গ্লোবালাইজেশনের লুজাররা উইল হ্যাভ এন ইনসেন্টিভ টু ইন্ডাস্ট্রিয়ালাইজ। সো এটা শর্ট টার্ম মিড টার্মে হবে, দ্যাটস হোয়াট আই এম সেইং। আচ্ছা জিয়া ভাই, আপনি গ্লোবালাইজেশনকে পানিশ করাটার ব্যাপারটা বলছেন, সো ইয়োর পয়েন্ট ওয়াজ যে দিস ইজ ট্রাম্পস প্লয় টু পানিশ এভরিওয়ান হু ইজ বেনিফিটিং ফ্রম আমেরিকা বাট নট গিভিং ব্যাক টু আমেরিকা। লেটস টেক দ্যাট পয়েন্ট। সো আমরা এখন আমাদের ডিসকাশনের হাফ পয়েন্টে এসেছি, সেটা হচ্ছে যে আমরা হোয়াট ডাজ হোয়াট ইট ইজ, একটু আগে এটা এটা কি, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা যেটা বুঝলাম যে এটা আপনার আসলে ট্রেড ডেফিসিটের উপরে একটা কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করে আপনার বিভিন্ন দেশের জন্য একটা আপনার ট্যারিফ বসানো হয়েছে, রেসিপ্রোকাল ট্যারিফ রেট। আমরা যেটা বুঝছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের উপরে, বাংলাদেশের কোনো কমোডিটির উপরে যদি এখন 20% ট্যারিফ রেট ধরা থাকে, তার উপরে আরো 37% অ্যাড হবে, অর্থাৎ টোটাল ট্যারিফ রেট টোয়েন্টি হবে 20%-এর উপরে আরো 10%, এটা সবার উপরে, বেস দেন। ওকে, সরি, 20% তার উপরে দশ উপরে আরো পার্সেন্ট তার উপরে আর থার্টি সেভেন না পার্সেন্ট না না, বাংলাদেশের জন্য 20% উপরে হবে না। বাংলাদেশের জন্য তো কোনো পানিশমেন্ট ট্যারিফ নাই। এক্সিস্টিং ট্যারিফ সব এখন একটা বাল্ক ট্যারিফে সুইচ করবে। ওটা পাকিস্তান, সরি, চায়নার জন্য অ্যাপ্লিকেবল, নট অন বাংলাদেশ। সো বাংলাদেশের জন্য তাহলে কি 10% বেস লাইন ধরে তারপর ওইটার উপরে থার্টি সেভেন না, পার্সেন্ট অ্যাড হবে? বাংলাদেশের জন্য এখন সবকিছু 37.5% না, আপনার ফ্ল্যাট। 10% অ্যাড হবে না টেন বেস পার্সেন্ট লাইনটা? সবার উপরেই, তার উপরে 37.5। আচ্ছা, আচ্ছা, এখানেও দেখেন, এখানেও দেখেন না, আমাদের মধ্যে ল্যাক ওকে। অফ ক্ল্যারিটি আছে। আচ্ছা, আমরা ধরে নেই যে ল্যাক অফ ক্ল্যারিটি আছে, ইট ক্যান বি বিটুইন 37.5% টু 40.5%। আচ্ছা, আমরা এগ্রি করছি যে বাংলাদেশে এটা স্ট্যাকড হবে না, অর্থাৎ আগে যদি 20% ট্যারিফ থাকতো, ওই 20% ট্যারিফ এখন বাদ, আমরা হোলসেল ট্যারিফ রেট ধরে নিচ্ছি 10%, তার উপরে
37% অ্যাড হতে পারে, অথবা হোলসেল ট্যারিফ 10% অ্যাপ্লিকেবল। ইনফ্লেশনটা ইম্যাটেরিয়াল, কারণ এটা যেহেতু সবার উপরে অ্যাপ্লাই হচ্ছে, তো কম্পারেটিভলি এটা ম্যাটার করবে না, ওটা আমেরিকান কনজিউমার উপরে চলে যাবে। তাহলে এখন কেন কোথায় এই জায়গায়, তাহলে এই জায়গাটায় আসি কেন। আচ্ছা, তো আপনি বলছিলেন যে এই ট্যারিফের ইম্প্যাক্টটা কি, আমরা ইম্প্যাক্টে পরে আসছি। ইম্প্যাক্টটা কার উপরে, এটা কি এক্সপোর্টার কান্ট্রির উপরে না আমেরিকার উপরে, এই ডিসকাশন আসছি। কেন করছে ট্রাম্প, এই ডিসকাশনে যদি যাই, একটু বোধহয় আলোচনা করেছি আমরা, সেটা হচ্ছে যে ট্রাম্পের যে সাপোর্টার বেস, মাগা থিওরি, অর্থাৎ মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। সো মানে হোয়াট ইজ ফিউলিং দিস। কারণ আরেকটা কথা যেটা আসছিল সেটা হচ্ছে আমেরিকা ইজ ট্রেড সিঙ্ক, এবং এই সিঙ্কটা হওয়ার কারণে, অর্থাৎ ও হচ্ছে নেট ডেফিসিট কান্ট্রি, এবং সেটার কারণে আপনার বলা হচ্ছিল অনেক গ্রুপে, আমি আলোচনায় শুনছিলাম সকাল থেকে, যে এটার কারণে ডলার ইজ দ্য কারেন্সি অফ চয়েস। এটা একটা টেকনিক্যাল ডিসকাশন, বাট আসছিল। সো এখন প্রশ্ন হচ্ছে যে এটা করে আমেরিকার কি লাভ। আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ট্রাম্প ওয়ান্টস ম্যানুফ্যাকচারিং টু শিফট টু আমেরিকা, বাট এটা কি সম্ভব? ক্যান আমেরিকা সাডেনলি বিকাম আ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি? ইট হ্যাজ অলওয়েজ বিন আ ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি, হ্যাঁ, টেকনোলজি ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখন আমেরিকা কিভাবে এই শিফটটা করবে? ওয়াই আমেরিকা ইজ ডুইং ইট? শফিক ভাই। আপনি কাকে জিজ্ঞেস করছেন? আচ্ছা। শফিক আহ, ভাই, হ্যাঁ। শফিক না ভাই। এখানে এটা তো মানে ইকোনমিক্স এবং পলিটিক্স এর যদি বেসিক ইয়ে করো যে এক মানুষ মানে সিন্স মানে একটা আছে যে ফ্রন্টিয়ার্স অফ ইকোনমি, মানে অনেকগুলো কান্ট্রি থাকে যারা একদম ফ্রন্টিয়ারে, মানে টেকনোলজি এবং ইকোনমির একদম ফ্রন্টিয়ারে, তাদের ডেভেলপ করতে অনেক কষ্ট করে ইনোভেশন করে করতে হয়। যেমন বাংলাদেশ, আমরা কিন্তু আমরা যে ইকোনমিতে অনেক কিছু করেছি, আমরা কিন্তু টেকনোলজি বাইরে থেকে ডাইরেক্টলি ইম্পোর্ট করি। আমরা যদি সিস্টেমটাকে একটু ভালো করি, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করি, তাইলে আমরা খুব র্যাপিডলি ক্যাচ আপ করতে পারি। যেমন চায়না যে এত র্যাপিডলি গ্রোথ করলো, সে 1980s থেকে 2020 পর্যন্ত, এর বেশিরভাগই কিন্তু মানে মানে টেকনোলজি ট্রান্সফার করে, ইনভেস্টমেন্ট, তাদের সিস্টেম ভালো করে, ইনফ্রাস্ট্রাকচার করে। বাট নাও চায়না ইজ গোয়িং ফর ফ্রন্টিয়ার গ্রোথ। এই ফ্রন্টিয়ার গ্রোথের সময় তখন কিন্তু ইউ হ্যাভ টু রিয়েলি ইনোভেট, তোমার নতুন টেকনোলজি আনতে হবে, তোমার নতুন সার্ভিস আনতে হবে, এভাবে করতে হবে। আমেরিকা ইজ এ ফ্রন্টিয়ার ইকোনমি। আমেরিকা মানে এখন মানে দুনিয়ার যে অধিকাংশ ম্যানুফ্যাকচারিং এগুলো হলো গিয়ে ম্যাচিউর টেকনোলজি। এগুলো মানে তো মানে এটা একটা ক্লিয়ারলি, তো তুমি বড়লোক হইতে চাও আবার জিনিসও বানাইতে চাও, এটা তো সম্ভব না, তাই না? মানে কারণ জিনিস বানানো এটা তো একটা মানে লেবার থিওরিতে বলে তার ওয়েজ, মানে এটা এটা এই ম্যানুফ্যাকচারিং এর অধিকাংশ ক্ষেত্রে ওয়েজ একটা বড় ফ্যাক্টর। আমেরিকাতে এত বেশি ম্যানুফ্যাকচারিং নাই কেন? ক্লিয়ার, কারণ আমেরিকা ওয়েজ অনেক হাই। তুমি একজনকে যদি $25 $30 পার আওয়ার দিতে হয়, এটা অনেক হাই। সুতরাং কিন্তু ওইদিকে তুমি আমেরিকার পার ক্যাপিটা ইনকামকে তুমি 50 60 70 80,000 ডলার পার ইয়ারে নিয়ে যেতে চাও, আবার ওয়েজটাকেও তুমি কম্পিটিটিভ করতে চাও। দিস সিম্পলি ডাজন্ট ওয়ার্ক। যেমন সিঙ্গাপুর মানে সুইজারল্যান্ড তো অনেক বড় লোক কান্ট্রি, লাক্সেমবার্গ অনেক বড় কান্ট্রি, ছোট মানে অনেক ছোট কান্ট্রি, কিন্তু বাট দে আর ভেরি রিচ। এখন কি সুইজারল্যান্ড কি কখনো চিন্তা করে যে আমরা ম্যানুফ্যাকচারিং হাব হবো? তারা স্পেশালাইজ ঘড়ি বানানো, ওই ধরনের অত্যন্ত সফিস্টিকেটেড টেকনোলজি ও কিছু জিনিস নিশে প্রোডাক্টে দিয়ে করে। দে বিকাম এ সার্ভিস ইকোনমি, তারা ব্যাংকিং সার্ভিস দেয়, অন্যান্য সার্ভিস দেয়। তো আমেরিকার মানে এই ক্লিয়ারলি যে দুটো জিনিস, যে তারা এই মানে কাপড় তো দূরের কথা, কাপড় তো জীবনেও আমেরিকা বানানো সম্ভব হবে না, কারণ এইটা মানে একটা শার্ট বানাতে, যেখানে শার্টের একটা দাম $12, সেখানে একজনকে তুমি মানে $20 দিয়ে তুমি ঘন্টায় মজুরি দিয়ে জীবনেও শার্ট বানাতে পারবে না কম্পিটিটিভলি। এমনকি মোটামুটি অন্যান্য টেকনোলজির ক্ষেত্রেও আমেরিকা র্যাপিডলি লুজিং, বিকজ ইটস এ রিচ কান্ট্রি, ভেরি রিচ কান্ট্রি, এখানে হাই ওয়েজ কান্ট্রি এটা। তো মানে দিস ইজ লাইক এ পাইপ ড্রিম। মানে এখন ট্রাম্পের মূল প্রবলেম হলো, ট্রাম্প সেই মানে অনেক আগের ওদেরকে 19th সেঞ্চুরি অনেক আগের ইয়েতে আছে, যে সে উইনার্স এন্ড লুজার্স মানে জিরো সাম গেমে বিশ্বাস করে। সে মানে ট্রেড যে মানে মানে ইনোভেশন কি জিনিস, তুমি যে নতুন জিনিসে যেতে পারো, নতুন ইয়ে করতে পারো, এগুলো কোনো কিছুই তার মাথায় থাকে না। সে একটাই জানে যে আহ, তোমার যদি ট্রেড সারপ্লাস থাকে, তোমার আমি যদি জিনিস সেখানে না বানাই, তার মানে আই এম লুজিং। মানে হিজ হ্যাজ গট এ ভেরি লিমিটেড পয়েন্ট অফ ভিউ, কিন্তু মানে এটাকে সে কমিউনিকেট করে, এবং এগুলা তার পোল। এবং তার বয়স তো এখন 80-র কাছাকাছি। মানে 80-র কাছাকাছি একটা মানুষ নতুন কিছু শেখে না, মানে সে তো একদিন যা বলে আসছে মানে অনেক পলিটিক্যাল অ্যানালিস্টে দেখা গেছে সেই 70s থেকে ট্রাম্প তো তখন মানে বলতো যে ট্রাম্প প্রত্যেক বছরই ডিক্লেয়ার করতো, মানে প্রত্যেক ইলেকশন সাইকেলে, যে আমি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াবো। এবং সে তখন কিন্তু মানে কি কি কিসের জন্য দাঁড়াবো সেটা বলতো, মানে ওগুলো সবাই বলতো, তখন মনে করতো 90s এবং 2000 যেগুলো ট্রাম্পের জাস্ট হলো মানে প্রোপাগান্ডা, মানে তার ওই অ্যাডভার্টাইজমেন্ট টুল, এগুলা করে সে করতে চায়। কিন্তু তখন দেখা যায় ট্রাম্পের দুইটা জিনিসে সে অলওয়েজ কনসিস্টেন্ট, একটা হলো ইমিগ্রেশন, আর একটা হলো গিয়ে যে এই ট্যারিফ।
মানে হি অলওয়েজ কনসিডার দিস ইজ এনিমিজ, বাট এগুলা এগুলা তার প্ল্যান, মানে তার ওই মাইন্ডসেটটা এমন যে দিস টু আর হার্টিং আমেরিকা, তো এভরিবডি ইজ গেটিং বেনিফিট ফ্রম আস, সুতরাং সেইটাতেই কনসিস্টেন্ট আছে। তো শফিক ভাই, মানে মানে ট্রেডের যে বেসিক থিওরি, গ্লোবাল ট্রেডের যে হ্যাকসার অলিনের যে থিওরিটা, সেটা হচ্ছে মানে খুব সিম্পলি যেটা বলা হয় যে একটা কান্ট্রি সেই জিনিসটাই এক্সপোর্ট করবে যেটাতে তার ফ্যাক্টর এনভায়রনমেন্ট বেশি, আর হ্যাঁ, সেটা ইম্পোর্ট করবে যার ফ্যাক্টর এনভায়রনমেন্ট কম। তো এখন হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আমেরিকার লেবার ফ্যাক্টর এনভায়রনমেন্ট না। তো আমেরিকার ফ্যাক্টর এনভায়রনমেন্ট যেহেতু টেকনোলজি, সে টেকনোলজি এক্সপোর্ট করবে আর ইম্পোর্ট করবে লেবার ইন্টেন্সিভ কমোডিটিস। হ্যাঁ, তো সেটা হচ্ছে বেসিক থিওরি, এবং ওই থিওরির বেসিসেই তো আমেরিকা হ্যাজ বিন পার্টিসিপেটিং ইন গ্লোবাল ট্রেড অ্যান্ড ইজ এ বিগ প্লেয়ার। সো হ্যাঁ, সেইখানেই ডাউটটা যে হোয়াট ইজ আমেরিকা গেইনিং ফ্রম দিস গ্লোবাল স্যাংশন। ট্রেড ইজ মানে ট্যারিফ ইজ অলসো আ স্যাংশন। হ্যাঁ, এবং সেখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ইম্প্যাক্টের বিষয়ে যদি যাই, একটা মানে অনেকেই বলছেন এবং রাইটফুলি সো, সেটা হচ্ছে যে এটাতে তো আমেরিকার ওয়ার্কিং ক্লাস পপুলেশন উইল বি এফেক্টেড। ফর ইনস্টেন্স, আমেরিকা লাভস কফি। কফি আসে আফ্রিকার যে সমস্ত দেশ থেকে। এই দেশগুলোর আমেরিকাকে অফার করার কিছু নাই। এখন ও যে ট্রেড সারপ্লাসটা কমাবে, ও কমাবে কি? আমেরিকা থেকে কি ইম্পোর্ট করে ও ট্রেড সারপ্লাসটা কমাবে? হোয়াট ক্যান আমেরিকা অফার টু দ্যাম দ্যাট দে ক্যান ইম্পোর্ট? তাহলে ট্রেড সারপ্লাসটা কিসের ভিত্তিতে কমবে? এখন সেইখানে যদি আপনি সে কমাতে না পারে, ট্যারিফটা যদি তাহলে বলবৎ থাকে, তার মানে হচ্ছে যে দ্য ইম্পোর্টার ইন আমেরিকা হ্যাজ নো আদার ওয়ে but to increase the prices of coffee, which means Starbucks coffee has to, মানে price has to increase. তার মানে হচ্ছে যে it is taxing eventually American population. জ্যোতি ভাই, so Absolutely. so what is the rationale again? অ্যাবসলিউটলি, দিস ইজ অ্যাবসলিউটলি, রুবাইয়াত আপনি যেটা বলেছেন, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন। অ্যান্ড অ্যাকচুয়ালি যে ট্যারিফ হার্টস দ্য কনজিউমার, এই জিনিসটা ইকোনমিক্সটা খুব ভালো মতনই বোঝে। ইকোনমিক্সের তো একটা জোক আছে যেরকম যে আপনি যদি কোনো ইকোনমিক্সে কিছু জিজ্ঞেস করেন, দে উড অলওয়েজ সে অন দি ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড। হ্যাঁ, মানে ওয়ান হ্যান্ডেড ইকোনমিস্ট হয় না। এটার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে যে ট্যারিফের ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি কি হয়। এই ব্যাপারটা নিয়ে আপনি মোটামুটি মানে 99% ইকোনমিস্ট একই কথাই বলবে। এক্স্যাক্টলি রুবাইয়াত আপনি যেটা বলতেন, যে এই ইম্প্যাক্টটাতে আলটিমেট সাফারারটা হচ্ছে ইউএস কনজিউমার। ঠিক আছে, বাট ইন দ্য প্রসেস, যদিও ইউএস কনজিউমাররা সাফারার হচ্ছে, এক্সপোর্টার্স লাইক বাংলাদেশ এই ট্যারিফটা যদি আসলেই বলবৎ থাকে, দিস ইজ অলসো গোয়িং টু হার্ট আস। হ্যাঁ, দিস নট অ্যাজ মাচ অ্যাজ আমেরিকান কনজিউমার। কে বেশি হার্ট হবে কে কম হবে এই হিসাব করে তো লাভ নাই, আমাদেরকেও হার্ট করবে। করবে এই জন্যই যে সিম্পলি বিকজ যে আমাদের জিনিসের দামটা বেড়ে যাচ্ছে। সো এখন আমাদের গার্মেন্টস কি কতখানি আনকম্পিটিটিভ হবে আমেরিকাতে? ওয়েল, ইউ নো, দ্যাটস আলটিমেটলি উইল বি ডিপেন্ডেন্ট অন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা লোকালি কতখানি কম্পিটিটিভ রাখতে পারি, হুইচ উইল আলটিমেটলি ডিপেন্ড অন যেরকম যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট কি, আমাদের ফ্যাক্টরিগুলির কন্ডিশনস কি, প্রোডাক্টিভিটি কি, অল অফ দোজ থিংস ইন দ্য লং রান। ওকে, তো ইন দ্য লং রান এই ট্যারিফের ইম্প্যাক্ট অন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আমাদের ডোমেস্টিক ইকোনমি ইন দ্য লং রান ইজ নেট নিউট্রাল। বেসিক্যালি আমরা আমরা যদি আমাদের যা যা করা উচিত, আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি রাখা, আমাদের ইকোনমিক রিফর্ম করা, আমাদের আহ ইয়ে করা আর কি, আপনার মানে প্রোডাক্টিভিটি বাড়ানো, লেবার কন্ডিশনস বাড়ানো, এগুলি যদি আমরা করি, এগুলি তো আমাদের এমনিতেই করতে হবে, এগুলি যদি আমরা করি, ইন দ্য লং রান ট্যারিফের এফেক্টটা ইজ নেট নিউট্রাল প্রবলি। But in the short term, it is definitely going to have some kind of impact. Biggest impact হচ্ছে uncertainty দিয়ে। Uncertainty here is গ্লোবাল ইকোনমিতে কি হবে সেটা নিয়ে। যেমন জিয়া যেটা বললেন আর কি, যেরকম যে ইট কুড লিড টু হোলসেল ডিগ্লোবালাইজেশন, মেবি। বাট ইট ডিপেন্ডস, যে শফিক যেটা বললেন আর কি, যেরকম যে ইট ডিপেন্ডস ভেরি মাচ অন চায়না অ্যান্ড ইউরোপ কিভাবে রিয়াক্ট করে। সো ইফ চায়না অ্যান্ড ইউরোপ থিংস যেরকম যে ইন দ্য শর্ট টার্ম অল দিস ইজ গোয়িং টু ডু ইজ a stock market crash in US, followed by a US recession, and then Trump losing the election, and then that will be that. So, let's not panic. তারা সেভাবে চিন্তা করতে পারে, দ্যাট কুড বি ওয়ান থিং। আই ডোন্ট নো তারা সে করবে কিনা। ইট কুড বি আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, যে টিট ফর ট্যাট, তোমাকে আমরা ট্যারিফ দিচ্ছ আমিও তোমাদেরকে দিব, অ্যান্ড ইভেন্চুয়ালি এন্ড অফ গ্লোবালাইজেশন। যদি সেই সিনারিও হয়, দ্যাট ইজ এ রিয়েলি ব্যাড আউটকাম ফর আস। হ্যাঁ, So বাট দিস আর, really bad, it's a globally আচ্ছা, bad outcome, তাই না? হ্যাঁ, তো গ্লোবালি ব্যাড আমাদের আউটকাম। আরো তিনজন গেস্ট আছে, ব্যারিস্টার মুস্তাক, মাবরুর ভাই, তানভীর ভাই। তানভীর ভাইয়ের সাথে আমি আসলে আগে পরিচয় করায় দেই নাই। তানভীর ভাই, হি ইজ এ ফ্যাকাল্টি অফ ব্র্যাক ইউনিভার্সিটি। সো বিফোর ইউ গিভ দেম স্পেস, আসিফ খান ভাইয়া জয়েন করেছেন। আমি ছোট্ট করে একটা কথা আমার জায়গা থেকে শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে
আমরা ট্রাম্পের আগের কানাডা এবং মেক্সিকো ট্যারিফের যে প্যাটার্নটা দেখছি, তাতে উই স দ্যাট অ্যাকচুয়ালি এটা একটা বার্গেনিং টুল হিসেবে প্রথমে ট্রাম্প হোলসেল ডিক্লেয়ার করে। এখন সবাই এই পার্টিকুলার তাদের উপরে যেটা ইম্পোজ করা হয়েছে এটা নিয়ে একটা নেগোসিয়েশনে যাওয়ার পরে দেয়ার উইল বি চেঞ্জ। বাট আমি থামলাম, আদার স্পিকার যারা আমরা একটু ক্যানিবালাইজ করে ফেলছি, প্লিজ রুবাত ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, তানভীর ভাই, if আপনার এই বিষয়ে অভিমত কি? আমরা বুঝতে চাচ্ছি যে এটা রেশনালটা কি, মানে হোয়াট ইজ ট্রাম্প ট্রাইং টু অ্যাচিভ? ধন্যবাদ জিয়া ভাই, ধন্যবাদ সবাইকে। আহ, নতুন করে অ্যাড করবার মতো খুব বেশি কিছু আমি দেখছি না। আপনারা মোরালেস সবকিছুই আলাপ করেছেন। এটা যতটা না ইকোনমিক, তার থেকে বেশি পলিটিক্যাল। তার আলট্রা ন্যাশনালিস্ট সাপোর্টারদেরকে খুশি করার একটা হিসাব। সাফারার আমাদের সবাইকেই হতে হবে। জ্যোতি ভাই যেটা বলছিলেন, এটা যে শুধু কনজিউমার, ইউএস কনজিউমাররা হচ্ছে সাফারার বা হবে সাফারার তা না। তাদের গ্লোবাল গুডস এন্ড সার্ভিসেস এর যে ডিমান্ডটা কমে আসতে পারে, সেটা থেকে কিন্তু একটা ছোটখাটো গ্লোবাল রিসেশনের দিকে যাওয়ার অবস্থাও তৈরি হতে পারে। এটা আশঙ্কার কথা। আর সেটা হলে আমাদের মতো ছোট এক্সপোর্টাররাও যে ওইটা থেকে রেহাই পাবে তাও তো না। সো এইটা নিয়ে এখন অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে, টাইম উইল টেল। আর আশঙ্কা যেগুলো আমরা ভাবছি বা যেগুলো চিন্তা করছি, সেগুলো হয়তো আবার নতুন করে চেঞ্জ হতেও পারে। কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা বার্গেনিং টুল হিসেবেই উনি ইউজ করতে চাচ্ছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এবং এটা দিয়ে উনি যার সাথে যতটুকু বার্গেন করতে পারেন, নানাভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা আদার ইস্যুস গুলো আদায় করা যায়। ইকোনমিক্যালি এখন ইউএস গ্লোবাল ডমিনেন্স ধরে রাখতে পারবে না চায়নার কাছে, এটা তারা ভালোই বোঝে। এখন তাদের অন্যভাবে ডমিনেন্স ধরে রাখার এই যে আহ, রাস্তা, এগুলো আসলে একটু প্রবলেমেটিক। কারণ ওরা বিগত কয়েক দশক ধরে যেই পলিসির কথা অ্যাডভোকেসি করে এসছে আন্ডার ডেভেলপ আর লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য, ইন পার্টিকুলার ট্রেড নট এইড, এই পলিসিটা ওরা অ্যাডভোকেট করে এসছে যে তোমরা ট্রেডে এনকারেজ করেছে, তোমরা নিজেদের সেলফ রিলায়েন্ট করো, এইটার ডিপেন্ডেন্সি কমাও। এখন অল অফ এ সাডেন এই ধরনের পলিসি শিফট, এটার একটা ম্যাসিভ ইমপ্লিকেশন থাকবে ইউএস ডিপ্লোমেসিতেও। আর তো বেশি কিছু অ্যাড করেন নাই, আপনারা মোরলে সবই ভেরি বলেছেন। ইন্টারেস্টিং থ্যাংক ইউ পয়েন্ট সো তানভীর মাচ। ভাই। আপনি যেটা অ্যাড করছেন সেটা হচ্ছে যে ইউ আর সেইং দ্যাট ইটস মানে গ্যাম্বিট, রাইট? মানে আপনার বেসিক্যালি এখন আমার সাথে নেগোসিয়েট করতে আসো। সো আমি আপনাকে বেসিক্যালি মানে এটার বিয়ন্ডে দেয়ার উড বি আদার নেগোসিয়েশন। সো আপনি বলতে চাচ্ছেন যে এটাকে সামনে রেখে দে উড নেগোশিয়েট, লেটস সে, দেয়ার জিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস অ্যান্ড মেনি আদার থিংস. It's not, it's more political than just trade. It's a gamble that America is taking, maybe. মানে ফ্যান্টাস্টিক পয়েন্ট। সো বাট কামিং ব্যাক টু আর ডিসকাশন, যে আমরা যেটা আলোচনা করছি এখন যে কেন, তো কেনর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে রেশনাল ক্যান বি যে আপনার ইটস আ পলিটিক্যাল আপনার ইস্যু। দুই নম্বর হচ্ছে আমেরিকা ইজ অলসো প্রবাবলি ফোর্সিং যে দে আর লুজিং দ্য গ্লোবাল ট্রেড ওয়ারফেয়ার উইথ চায়না, সো দে ওয়ান্ট টু হ্যাভ মোর ট্র্যাকশন অ্যান্ড কন্ট্রোল অন ইট। সো তিন নম্বর যেটা দেখছি যে মানে আপনার মেবি আমেরিকা ওয়ান্টস টু, এটা একটা পসিবিলিটি যে প্রত্যেকটা দেশই একটা বিজনেস সাইকেলের মতো করে তাকে রিইনভেন্ট করার চেষ্টা করে। মেবি আমেরিকা ওয়ান্টস টু রিইনভেন্ট ইস রোল ইন দ্য গ্লোবাল ট্রেড ওয়ারফেয়ার। মেবি ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ওয়ান্ট টু বি জাস্ট টেকনোলজি ওরিয়েন্টেড, এটাও হতে পারে। সো বাট পয়েন্ট ইজ যে গিভেন অল অফ দিস, যে বাংলাদেশ এখন এটাকে কিভাবে নেগেট করবে বা এটাকে কিভাবে বাংলাদেশ ট্যাকল করবে। সো আমি সকালেই দেখছিলাম যে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ভাই পোস্টেড আ মেসেজ যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ অলরেডি রিভিউইং আমরা কিভাবে আমরা ইউএসএ কে কি অফার করতে পারি। আমরা যেটা শুনেছি যে ভিয়েতনাম হ্যাজ অলরেডি অ্যানাউন্সড জিরো ট্যারিফ অন আমেরিকান ইম্পোর্টস। বাট এবার আমি আবার এটাও শুনেছি যে এইভাবে হোলসেল কমানো যায় না, কারণ ডব্লিউটিওর সাথে আমাদের ট্রিটি আছে। আমরা ধুম করে বলে ফেলতে পারি না যে আমরা জিরো ট্যারিফ দিব, কারণ দেয়ার আর রিজিওনাল ইমপ্লিকেশনস টু। এবং ট্রেড ব্লকস গুলোও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা কারণ আমরা আমেরিকাতে যেটা এক্সপোর্ট করি সেটার আবার আমরা ইনপুটস ইম্পোর্ট করি ফ্রম রিজিওনাল ইকোনমিজ, এবং সেখানে এই ইনপুটের উপরে যে ট্যারিফস গুলো সেগুলো আবার ডিফাইন্ড বাই রিজিওনাল ট্রেড ব্লকস।
এবং ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট টিএফএস যেগুলো আছে, সো এগুলোর উপরে বেসিক্যালি ডিপেন্ড করে। সো ইটস বেসিক্যালি আপনার পুরো ডমিনো এফেক্ট। জি তানভীর ভাই, ইউ রেজড ইওর হ্যান্ড। ছোট্ট করে আপনার পয়েন্টের সাথে একটু অ্যাড করতে যাচ্ছি এখানে। যদিও শুরুতেই আলোচনাটা হয়ে গেছে, তারপরও বোধহয় আবার একটু রিমাইন্ডার দেওয়ার দরকার আছে। আমাদের ট্যারিফ ক্যালকুলেশনের যে ঘটনাটা ঘটেছে, এটা তো কমপ্লিটলি ডেফিসিট বেসড হয়েছে। সো এখানে অ্যাকচুয়াল ট্যারিফকে কনসিডারেশনে আনাই হয় নাই। আর স্পেশালি অ্যাজ এ সিগনেটারি অফ দি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, লাস্ট 2 decade ধরে মোস্ট অফ দিস কান্ট্রি আমরা এখন ডিরেক্ট ট্যারিফ আর তেমন ইম্পোজই করি না। মোস্টলি কিছু কিছু আছে, বাট মোস্টলি আমাদের ডিরেক্ট ট্যারিফের রেট অনেক কমে এসছে। ইটস দি প্যারা ট্যারিফ দ্যাট ইজ এমপ্লয়েড বাই দি লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড আদার ডেভেলপিং কান্ট্রিজ। সো প্যারা ট্যারিফের হিসাবটাও এখানে আনা হয় নাই। এখানে ট্যারিফ ক্যালকুলেশনের ওয়েটেড অ্যাভারেজ কেউ কনসিডার করা হয় নাই। সো এই যে আলাপগুলো হচ্ছে, এখানে ট্যারিফ ক্যালকুলেশনের আলাপ আসলে বাংলাদেশের ট্যারিফ রেট এত হেভি হবেই না, কারণ আমাদের খুব সার্টেন কিছু কমোডিটির উপর হেভি ট্যারিফ আছে, লাইক ইম্পোর্টেড কার্স। তো এই জন্য আমাদের অ্যাকচুয়াল ট্যারিফ, এটা আমাদের বাংলাদেশে যারা কাজ করছেন প্ল্যানিং কমিশনে এবং যারা ইন্ডিয়ারে আছেন, আই এম শিওর দে শুড কাম আপ উইথ দিস নাম্বার, অ্যাকচুয়াল নাম্বার। কারণ ট্রেড নেগোসিয়েশনে যাওয়ার আগে আপনার বেসিক নাম্বারস গুলো রেডি থাকতে হবে, যে আমরা কংক্রিট নাম্বারস গুলো। এই কাজটা দ্রুত করবে। আমি আশা রাখি আমাদের কারেন্ট গভর্নমেন্টের সেই এফিসিয়েন্সি আছে। এটা প্রিভিয়াস গভর্নমেন্ট হলে আমি একটু ডিভিয়াস থাকতাম, বাট আই হোপ যে দে উইল কাম ব্যাক স্ট্রংলি। স্পেশালি এখন যারা ইকোনমিক পলিসি নিয়ে কাজ করছেন, দে আর কোয়াইট কম্পিটেন্ট, এবং তাদের যদি আরো রিসোর্সের দরকার হয়, দেশে দেশের বাইরে অনেকেই আছেন, আই এম শিওর দে ক্যান সাউট হেল্প ফ্রম দেম অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তানভীর ভাই, ওয়েল সেড। জ্যোতি ভাই, ইউ হ্যাভ সাম স্পেসিফিক অফার্স ফর বাংলাদেশ? আই ডু ইনডিড, আই ডু ইনফ্যাক্ট। তার আগে আমি আমার অফারটা বলার আগে লেট মি জাস্ট রিক্যাপ হোয়াট জিয়া হ্যাড সেড এন্ড এভরিবডি হ্যাড সেড। ওকে, অ্যান্ড আই এগ্রি উইথ জিয়া। সো আই এম নট রিয়েলি শিওর জিয়া কি বললেন যে এরকম যে আমি ডিসএগ্রি করেছি। উনি যা বলছে তার সাথে আমি ডিসএগ্রি করিনি। সো ইফ আই আন্ডারস্টুড হিম কারেক্টলি, যে এবং যেটা আগের থেকে আর কি, যে একটা হচ্ছে যেরকম যে আইদার ইউ বাই মোর ফ্রম আস, মানে আমেরিকার ডিমান্ডটা কি, যেরকম যে তোমরা আমাদের সাথে ডেফিসিট, আমরা তোমাদের সাথে ডেফিসিটে আছি, ইউ হ্যাভ টু বাই মোর ফ্রম আস। আইদার সেটা করো, অথবা সামথিং জিও পলিটিক্যাল করো। ওকে, এখন আমরা যদি আসলে দেখি যে আমরা আমেরিকার থেকে যা কিনি এবং যা কিনতে পারি, সেটা থেকে আসলে নতুন করে বেশি ইম্পোর্ট করার সেরকম কিছু আসলে নাই। আমরা কাদের থেকে কি ইম্পোর্ট করি? আমরা ফুড স্টাফ ইম্পোর্ট করি বা এগ্রিকালচারাল প্রোডাক্ট ইম্পোর্ট করি। আমরা আমাদের গার্মেন্টসের জন্য ইনপুটগুলি ইম্পোর্ট করি। হ্যাঁ, তার একটা বিশাল জিনিস হচ্ছে কটন, এবং সেই কটন আমরা কিন্তু ইউএস থেকেও কিনি। সো ইউএস ইজ সারপ্রাইজিংলি ইটস এ ভেরি হাইটেক কান্ট্রি, বাট ইটস অলসো আ ভেরি হাইটেক এগ্রিকালচার কান্ট্রি। ওকে, ওদের এগ্রিকালচার ইজ ম্যাসিভলি প্রোডাক্টিভ। আমেরিকান এগ্রিকালচার ইজ ভেরি হাইটেক, ভেরি প্রোডাক্টিভ। সো আমরা আমেরিকা থেকে কটনও কিনি, সয়াবিন তেল কিনি। তো এগুলি তো আমরা অলরেডি আমেরিকা থেকে কিনি। আমাদের যতটুকু ডিমান্ড আমেরিকা থেকে যে দামে পাওয়া যায়, দিস আর গ্লোবাল কমোডিটিস, যে দামে পাই আমরা সেই দামেই কিনি। আমরা যদি এখন কথার কথা পাকিস্তান থেকে কটন না কিনে বা টার্কি থেকে কটন না কিনে আমেরিকা থেকে কিনতে যাই, বিকজ আমেরিকার মানে আমরা কেন টার্গেট থেকে কিনি? টার্গেটে জিনিসের দাম কম দেখি তো আমরা টার্গেট থেকে কিনছি। আমরা যদি এখন বলি যে এরকম যে আমেরিকাকে প্ল্যাকেট করার জন্য আমরা আমেরিকা থেকে কিনতে বাধ্য হলাম, হ্যাঁ, উই আর অ্যাকচুয়ালি হার্টিং আওয়ারসেলভস রিয়েলি। মানে সো দিস ইজ এখন 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 কোয়েশ্চেন হচ্ছে যেরকম যে আমরা আমাদের এক্সপোর্ট মার্কেটটা ধরে রাখবো, না ওটা ছেড়ে দিলে পরেও একটা হার্টিং হবে, অথবা আমাদের মোর এক্সপেন্সিভ আমেরিকান কটন ইনস্টিড অফ টার্কিশ কটন কিনতে গেলে পরে সেটাতেও ইয়ে হবে। অ্যান্ড তারপরেও যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ডেফিসিটটা হচ্ছে $6 বিলিয়ন। $6 বিলিয়ন কেনার মতো কটন কিনে গার্মেন্টস, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি অত বড় না, যেটা সত্যি কথা আর কি। হ্যাঁ, মানে আমাদের আমেরিকা থেকে আমরা $2 বিলিয়ন জিনিস এখন এক্সপোর্ট ইম্পোর্ট করি। ওইটা আমাদেরকে বাড়ায়, মানে ডেফিসিট ক্লোজ করার জন্য আরো $6 বিলিয়ন কিনতে হবে। $6 বিলিয়নের মতো কটন বা সয়াবিন তেল মার্কেট বোধহয় আমার মনে হয় না আছে। আমরা আমেরিকা থেকে গাড়ি কিনতে পারি মেবি। তো আমরা যদি জাপান থেকে সস্তা রিকন্ডিশন গাড়ি না কিনে আমেরিকা থেকে রিকন্ডিশন গাড়ি কিনি, এগেইন আমাদের মার্কেট কি অত বড় যে এরকম যে $6 বিলিয়নের গাড়ি আমরা আমেরিকা থেকে কিনবো? আই ডাউট। হ্যাঁ, কিন্তু there is actually something that we could put it on the table. I saw this going around in a number of threads, এবং মানুষ এটা নিয়ে ট্রোল করতেছিল বা হাসাহাসি করতেছিল, বাট আই এম অ্যাকচুয়ালি কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ইট, হুইচ ইজ দ্যাট ওয়ান থিং দ্যাট উই ক্যান প্রকিউর ফ্রম আমেরিকা
যেটা আমরা অন্য কোনোখান থেকে আসলে ওই দামে হয়তো ওই জিনিসটা পাবো না, সেটা হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্ট। ওকে, সো আফটার গত বছরের জুলাই আপরাইজিং, মনসুন আপরাইজিং, অ্যান্ড গিভেন দি জিওপলিটিক্যাল থ্রেট ইন মায়ানমার অ্যান্ড সো অন, আই থিঙ্ক আমাদের ন্যাশনাল সিকিউরিটি ইজ সামথিং দ্যাট উই নিড টু টেক ভেরি সিরিয়াসলি। অ্যান্ড বিভিন্ন থ্রেডে আমি দেখছি যে F-16 কথা হচ্ছে। আই এম নট এন এক্সপার্ট বাই এনি মিনস, whether it's F-16 or drones or Patriot missile system. I am sure there are many other people who are much better qualified than me. But আমরা যদি আমেরিকার থেকে আমাদের $6 বিলিয়ন কিছু কিনতে হয়, that could be actually something in the defense space. And I would put that out there as a serious proposition. প্রতি ভাই, আপনার এই মুহূর্তে চায়না ইজ অবজার্ভিং ইউ এন্ড ইন্ডিয়া ইজ অবজার্ভিং ইউ এন্ড শফিক ভাই হ্যাজ হিজ টু আইস হ্যাঁ। অন ইউ। শফিক ভাই, আচ্ছা, না এখানে আমার মানে ইয়া জ্যোতি যেটা বললো ইটস মোস্টলি পলিটিক্যাল প্রবলেম, মানে ডিফেন্স ইকুইপমেন্ট কেনা দ্যাটস অলমোস্ট লাইক এ পলিটিক্যাল সিগন্যালিং, তাই না? তো আমাদের এটাকে এভাবে পলিটিক্যাল প্রবলেম হিসেবে অ্যাপ্রোচ করতে হবে, মানে এই অ্যাডমিনিস্ট্রেশনকে কেমন করে আমাদের দিকে আরো মানে সুনজর দেয়া যায়, মানে ওই যে জিয়া যেটা বললো যে এই মানে কোএফিসিয়েন্টটা ওটা কেমন করে রিডিউস করা যায়, মানে ওটা মানে সুনজরটা ওটার দিকে মনোযোগ দিতে হবে। এটা খুব নিম্বল ডিপ্লোমেসি এবং মেসেজিং এর দরকার। আর এবং আমাদের কথা হলো যে আমাদের অবস্থা তো পার্টিকুলারলি প্রিক্যারিয়াস, মানে আমাদের যখন রিজার্ভ থেকে 1 বিলিয়ন কমে যায়, 1 বিলিয়ন বেড়ে যায়, তখনই আমাদের মধ্যে হাই হাই উঠে কিংবা আমরা খুশি হয়ে যাই। তার মানে আমাদের ইকোনমিতে ওইরকম একটা থ্রেড বেয়ার একটা একটা ফাইন লাইনের উপর ব্যালেন্স আছে। সুতরাং এই ধরনের একটা মানে বড় একটা জিনিসটাতে এফেক্টটা কি হবে, মানে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর বিশেষ করে মানে পার্টিকুলারলি এই ট্রেড ডেফিসিটটাকে চেজ করা, মানে এটা একটা ফুলস মানে এর আন্ডার মতো। কারণ মানে যেটা বললো এটা এক্স্যাক্টলি ট্যারিফ না, মানে ট্রাম্পের এই হলো ট্রেড ব্যালেন্স। এখন তুমি কেমন করে একটা কান্ট্রিকে থেকে আমি বেশি এক্সপোর্ট করব না কম এক্সপোর্ট করব নাকি ইম্পোর্ট বাড়াবো, মানে ইফ ইউ ডু দ্যাট মানে ইউ ইউ ক্যানট কন্ট্রোল। আমরা তো কমান্ড ইকোনমির মধ্যে থাকি না যে আমরা এখান থেকে ইম্পোর্ট বাড়াই দিব বা ট্যাক্স কমায় দেবো, মানে ইটস উই উই অপারেট ইন ফ্রি ইকোনমি। সুতরাং এই জিনিসটাকে চেঞ্জ করা যে উই উই নিড টু রিডিউস ব্যালেন্স উইথ ইউএসএ, এটাকে মানে এটা চেঞ্জ করাটা একটা মানে ঠিক কাজ না। আমরা উই হ্যাভ টু অ্যাপ্রোচ ইট পলিটিক্যালি। আর টোটাল এফেক্টের মধ্যে যে এই ইমিডিয়েটলি যদি এই জিনিসটাকে আরো সিরিয়াসলি টার্ন নেয়, তো এই বছরের মধ্যে একটা গ্লোবাল রিসেশন হতে পারে। গ্লোবাল আমেরিকা ফার্স্ট রিসেশন হবে, এবং স্টিল আমেরিকা যেহেতু টপ ইকোনমি, মানে ইটস আ গ্লোবাল সিঙ্ক যেটা বললাম, যেহেতু মানে মেইন ইম্পোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, সুতরাং সেখানে একটা রিসেশন হওয়া মানে সারা দুনিয়া এফেক্ট পড়া, এবং সারা দুনিয়া এফেক্ট পড়া মানে শুধু আমেরিকাতে এক্সপোর্ট মার্কেটটা আমাদের ক্ষতি হবে না, যে ইউরোপেও হবে, অন্যান্য সব জায়গাতেই হবে। সুতরাং উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, যে আমাদের একটা গ্লোবাল রিসেশন যদি এবছরে হয় আহ, তাহলে কি হবে। কারণ আমরা জানি যে কিন্তু মানে এই যে গ্রেট ডিপ্রেশন যেটা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন কিন্তু হয়েছিল মানে ওটা প্রথমে তো স্টক মার্কেটটা ক্র্যাশ করেছিল 1927-28-এ, কিন্তু তার মানে সেটার কম্পাউন্ডিং সেটাকে 29. লং লাস্টিং করেছিল 29-এ। হ্যাঁ, কিন্তু সেটা পরে হয়েছিল 1932-তে স্মুথ হলি ট্যারিফ অ্যাক্ট, আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এন্ড ইনফেমাস ট্যারিফ অ্যাক্ট আর কি, যখন সে ড্রাস্টিক্যালি ট্যারিফ হাই করে দিয়ে মানে দুনিয়া থেকে ইম্পোর্ট সব কমাই দিছিল। এবং সিন্স ইউরোপ ওয়াজ দ্য মেইন, পার্টিকুলারলি জার্মানি ওয়াজ দ্য মেইন এক্সপোর্টার টু ইউরোপ, জার্মান ইকোনমি ওয়াজ most terribly hurt at that time। এবং মানে মানে 19 মানে রাইজ অফ ফ্যাসিজম এন্ড এভরিথিং কে দায়ী করা হয় ওই গ্লোবাল রিসেশন এবং ওই ট্যারিফ রাইজ কে। এবং আমেরিকাকে বলা হয় সেখান থেকে শিক্ষাটা নিয়েছিল যে না, আমেরিকা মাস্ট অ্যাক্ট অ্যাজ এন অ্যাঙ্কর টু দ্য গ্লোবাল ইকোনমি, এর যদি একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ধরে রাখতে হয়। তো ট্রাম্প এসে সেই সেকেন্ড অর্ডার পর থেকে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, যে একটা এই ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডারটাকে যে কোনো কান্ট্রিতে এরকম করা যাবে না, এটাকে সে মানে সে তো তার নলেজ বা এটা সে আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে আছে কিনা জানি না, এটাকে সে রেক করে দিতে চাচ্ছে। আমরা আশা করতেছি যে হবে না এটা, মানে মানে সেনার থিংস উইল প্রিভেল, বাট স্টিল উই মাস্ট বি মানে অ্যাওয়্যার অফ দ্যাট যে এই পসিবিলিটিটা আছে। শফিক ভাই, মানে জ্যোতি ভাইয়ের অফার হচ্ছে যে ডিফেন্স ইম্পোর্ট বাড়ানো। হ্যাঁ, ইউ এগ্রি অর নট? এখানে এখানে আমরা কত আমরা কি আমাদের মানে আমরা বছরে কয় বিলিয়ন ডলারে ইম্পোর্ট করবো? আমরা কি ওই ধরনের ইকোনমি? আমরা না হয় একবার কিনলাম প্যাট্রিয়ট সিস্টেম একটা 1-2 বিলিয়ন ডলারে, প্রত্যেক বছর কি আমরা কিনতে পারবো? ইটস নট এ ওয়ান অফ সিস্টেম। আমরা এক্স্যাক্টলি, প্রত্যেক বছর তো আমরা কেমন করে ডেফিসিট রিডিউস করবো? No, উই no, নিড no, টু বি absolutely, উই absolutely. নিড আমরা টু বি ইন প্রত্যেক বছর ওয়ার্স। পারবো না, কিন্তু ওই যে জিওপলিটিক্যাল যেটা জিয়া বললো, যে এরকম যে আমরা $6 বিলিয়ন ট্রেড ডেফিসিট, মানে এই কেনার মতো ইকোনমি আমাদের নাই। আমি আমি যদি Simply. এখন একটু আমি যদি এখন ব্রিজিং করে, যে আমাদের শেষ হয়ে আসছে, 3 মিনিট সময় আছে হাতে, আমি একটু যদি ব্রিজিং করি, আমি কয়েকটা পসিবিলিটিস দেখছি। ভাই
আমরা সরি যদি একটু কন্টিনিউ করে মুস্তাক ভাই এবং মাবরুর ভাই ওনাদেরকেও কিছু বলার সুযোগ দেই, স্পেশালি আমরা আরএমজির ইম্প্যাক্টটা কি হবে এটা আলোচনা করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটু টাইম কনস্ট্রেন্ট আছে। সো আমি তাহলে একটা কাজ করি। ওয়াই ডোন্ট জ্যোতি ভাই ইউ কন্টিনিউ, জিয়া ভাই, দ্য ডিসকাশন। আমরা আলোচনা করছি যে হোয়াট বাংলাদেশ হ্যাজ টু অফার। সো বাংলাদেশ সরকারের কাছে আমাদের স্পেসিফিক প্রপোজালস গুলো কি, সাজেশনস গুলো কি, তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা কন্টিনিউ করি। আমার জাস্ট দুটো ভ্যালু এডিশন আছে, সেটা থেকে ইউ ক্যান কন্টিনিউ দ্য ডিসকাশন। একটা পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের জন্য কি এটা মাচ ইজিয়ার টু ডাইভার্সিফাই অর এক্সপোর্ট বাস্কেট ফ্রম আমেরিকা টু আদার কান্ট্রিজ দ্যান টু ইনক্রিজ ইম্পোর্ট ফ্রম আমেরিকা? এটা একটা কোয়েশ্চেন আমার। আর দুই নম্বর হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এমন একটা সম্ভাবনা কি দেখছি কিনা যেখানে আহ যেই কান্ট্রিগুলো একটু বেটার পজিশনে আছে আমেরিকার সাথে, তাদের ট্রেড ব্যালেন্স বেটার, তারা কি পসিবলি ট্যারিফ ট্রেডিং শুরু করবে কিনা? হোয়াট আই এম সেইং ইজ যে ও আমার থেকে প্রোডাক্ট নিয়ে তারপরে ওটা আমেরিকাকে রি-এক্সপোর্ট করবে কিনা, এই ধরনের পসিবিলিটিস আছে কিনা। বাট জেনারেলি আমরা কেমন দেখছি কিনা অন দ্য অ্যাজাম্পশন যে আপনার দিস ট্যারিফ রেট ইজ হোল্ডিং, যদি সেটা হোল্ড করে তাহলে কি গ্লোবাল যে আপনার ট্রেড ফ্লো, এই ট্রেড ফ্লো প্যাটার্নটা থেকে একটা কমপ্লিট চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি কিনা, এই বিষয়টা নিয়েও আপনারা আলোচনা করতে পারেন। তো আমাকে আনফরচুনেটলি মুভ আউট করতে হচ্ছে। আই এম লিভিং দ্য হোস্ট হ্যাট টু জ্যোতি ভাই, ওভার টু ইউ। থ্যাংকস রুবাইয়াত। আমরা আর 1 ঘন্টার মধ্যেই রাখতে চেষ্টা করব। সো আই উইল টেক আপ ইউর পয়েন্ট, বাট তার আগে এখানে যারা কথা বলেনি, এখানে আমি দেখতে পাচ্ছি ব্যারিস্টার মুস্তাক এবং মাবরুর মাহবুব সাহেব এবং মিলাত হোসেন। আহ, আসিফ বলেছেন যে আসিফ একটু ব্যাকসিটে আজকে। সো ব্যারিস্টার মুস্তাক, যা শুনেছেন, ইফ ইউ হ্যাভ এনিথিং টু অ্যাড টু দ্য ডিসকাশন। ইফ আই মে অ্যাড টু দ্য থ্রেড, আমরা কিন্তু আরএমজি তে ইম্প্যাক্ট কি পড়বে এটা নিয়ে আলোচনা করিনি আর কি। আমরা আরএমজি তে ইনফ্যাক্ট এই মুহূর্তে আলোচনা করিনি, বিকজ উই ডোন্ট রিয়েলি নো যে এরকম যে আমরা প্রথমেই সেটা বলে নিয়েছি যে উই ডোন্ট নো যে এক্স্যাক্টলি হুইচ ওয়ে দ্য ট্যারিফস উড ব্লো। হ্যাঁ। সো ওই ওই পার্টিকুলার মাইক্রোতে এই মুহূর্তে আলোচনা করাটা আসলে ইটস টু টু প্রিজাম্পচুয়াস আই উড থিঙ্ক। তার কারণটা হচ্ছে কি যে আমরা যেহেতু জানছি না অ্যাকচুয়ালি আগামী 1 সপ্তাহ এটা থাকবে কি না, উই ডোন্ট নো। হ্যাঁ। বাট এটা এটা সরাই দিয়ে ট্রাম্প আরেকটা কি আনবে, উই ডোন্ট নো। সো আই থিঙ্ক লাইক ওই সেন্সে অত মাইক্রোতে এই মুহূর্তে যাওয়া আমার মনে হয় না যে এরকম যে দ্যাট ইজ গোয়িং টু বি পার্টিকুলারলি ইনসাইটফুল। হ্যাভিং সেড দ্যাট, যদি কোনো ইনসাইট থাকে কারোর, ভেরি মাচ ওয়েলকাম। মুস্তাক ভাই। মাহবুব সাহেব, মাহবুব মাহবুব, আপনি ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড, কি বলেন? জি, ধন্যবাদ। জি। আহ, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য, এখানে সুযোগ দেওয়ার জন্য। আমার কয়েকটা পয়েন্ট, একটা হলো যে রেকমেন্ডেশন, একটা হাই পাওয়ার্ড কমিটি তৈরি করা ইমিডিয়েটলি, যেটা কিনা আমেরিকার সাথে নেগোসিয়েশন স্টার্ট করবে এবং ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ভালো যোগাযোগ আছে, যারা ওইখানকার কালচার, বর্তমান কালচারটা জানেন, সেরকম একজন ব্যক্তিকে ক্লিন্টন না এতে ট্রাম্প? নিয়োগ দেওয়া আহ, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে আর কি, বাংলাদেশের টিমে। তো এখন আমি জানি না, এটা নট নেসেসারিলি যে পররাষ্ট্র সচিব হতে হবে। ইট ক্যান বি অ্যান এক্সপার্ট হু ক্যান বি ইনভাইটেড টু রান দ্য নেগোসিয়েশন। তো এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো রিগার্ডিং দ্য ইম্প্যাক্ট অন দ্য আরএমজি। আপনারা জানেন যে বিগত প্রায় 30 বছর থেকে আমাদের বিভিন্ন ফোরামে সবসময় বলে আসা হচ্ছে ডাইভার্সিফিকেশনের জন্য, কিন্তু গার্মেন্টস ওয়ালারা কখনোই ডাইভার্সিফাই করেনি। এবং আমি এটা মনে করি যে যেহেতু অর্ডার আসছিল বোথ আমেরিকা এবং ইউরোপ থেকে ইন এ বাল্ক ফর ভেরিয়াস ফ্যাক্টরস, দে অ্যাকচুয়ালি ডিড নট হ্যাভ এনি ইনিশিয়েটিভ টু গো আউট অফ দিস টু মার্কেটস। তারা ওইটা আরজি ফিল করে নাই। তো এখন এই যে চ্যালেঞ্জ গুলো আসতেছে, এই চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের আরএমজি যারা বিজনেসম্যান আছেন তারা বাধ্য হবেন সাউথ আমেরিকাতে যাওয়ার জন্য, মিডল ইস্টে যাওয়ার জন্য।
খুব সিম্পলি, আমি সৌদি আরবে থাকি। এখানকার মিডল ইস্টের মার্কেট ইজ ফুল অফ টার্কিশ এবং চাইনিজ প্রোডাক্টস। এখানে বাংলাদেশের কোনো প্রেজেন্স নাই। আমি জানি না কেন নাই। কোনো বাংলাদেশি বিজনেসম্যানকে আপনি দেখবেন না এখানে এসে মার্কেটিং করতেছে। অনেক ট্রেড ফেয়ার হয়, আমি গেছি ওখানে, সেখানে বাংলাদেশি কোনো স্টল থাকে না, আনলেস আদার দেন ওই যে ইপিবির কিছু মাঝে মাঝে ট্রেড ফেয়ার হয়, সেখানে স্টল থাকে। কিন্তু এই যে বিজনেসম্যানদের যে আর্টসটা নাই, এটা মেইনলি হচ্ছে ইজি মার্কেট পাওয়ার জন্য। এক হলো ইউরোপিয়ান ইউনিয়ন, আর একটা হলো আমেরিকা। তো আমেরিকা এখন টাইট হয়ে যাচ্ছে। তো তারা বাধ্য হবেন ব্রাজিল, সাউথ আমেরিকা, মিডল ইস্ট এগুলোতে এক্সপ্লোর করার জন্য। আমার মনে হয় আখেরে এটা লাভ হবে, বাংলাদেশের ডাইভার্সিফিকেশনটা বাড়বে। থার্ড, বাংলাদেশ যেই পণ্যগুলো আসলে এক্সপোর্ট করে খুবই ভেরি লো এন্ড পণ্য, এবং এটা বিগত 30-40 বছর ধরে এইটাই চলে আসছে। আমরা পোলো টি শার্ট, আমরা আন্ডার গার্মেন্টস, এই কয়েকটা জিনিসই বাল্ক আকারে আমরা প্রডিউস করি এবং এক্সপোর্ট করি, 5টা আইটেম মেইনলি। এবং এই আইটেমগুলো এত বাল্ক আকারে দেওয়ার মতো কম্পিটিশন আসলে বাংলাদেশ ছাড়া এখন মনে হয় শুধুমাত্র ইন্ডিয়া হচ্ছে। ইন্ডিয়ার ক্যাটাগরিগুলো আমার জানা নেই। হতে পারে তারা আরো বেটার প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু এই প্রোডাক্টগুলো দেওয়ার জন্য বাংলাদেশ ছাড়া আসলে সোর্সিং কান্ট্রি গ্লোবালি খুব একটা নাই। তো ট্যারিফ 37% যদি পড়ে যায় হয়, এই প্রোডাক্টগুলোর প্রাইস আমেরিকাতে বেড়ে যাবে। ফলে আমেরিকান কনজিউমাররা আরো হাইয়ার প্রাইসে সেম প্রোডাক্ট কিনবে, কিন্তু সাবস্টিটিউশনটা মনে হয় আমার হবে না। বাংলাদেশ থেকে যে ভিয়েতনামে চলে যাবে তা না, কারণ ভিয়েতনাম এগুলো প্রডিউস করেন। ভিয়েতনাম হ্যাজ মেনি আদার আইটেমস টু প্রডিউস। তো এখানে আমার মনে হয় যে চ্যালেঞ্জটা যতটা মনে করা হচ্ছে অতটা হয়তো না। আহ, সেটা সামনেই দেখা যাবে। তো আমার আমার এই এই কয়টা পয়েন্টই আমার বলার মতো। থ্যাংক ইউ। Thank you, Mabru Sahib. This is actually very good to hear. যে we know it's good. It's always good to end on a positive note. হ্যাঁ, it's very, in a sense, it is very encouraging to hear যেরকম যে আমাদের প্রোডাক্ট এমনই লো এন্ড যেরকম যে এখানে অন্য কেউ আর মানে কম্পিটিশনে ইয়ে হয় না, এবং সেটার ডিমান্ড এতই ইনইলাস্টিক হবে যে দাম বাড়ার পরেও সাবস্টিটিউশনটা খুব একটা হবে না। আই উড অলসো লাইক টু থিঙ্ক যে যদি আমরা আসলে যেটা আর কি রুবায়েত বলে গেল, যে আমরা এটাকে, এই ক্রাইসিসটাকে একটা অপরচুনিটি হিসেবেও দেখতে পারি, যে ফাইনালি উই শুড ডাইভার্সিফাই। মাবরুর সাহেব আপনি যেটা বললেন যে উই শুড ডাইভার্সিফাই, উই শুড ইউজ দিস এস এন অপরচুনিটি, যাতে এক্সপোর্ট মার্কেটটা ডাইভার্সিফাই করা যায়, বাট অলসো মেবি দিস উইল ক্রিয়েট অ্যান ইম্পেটাস টু ডাইভার্সিফাই আওয়ার প্রোডাক্ট পোর্টফোলিও অ্যাজ ওয়েল। একই কথাও তো আমরা, এই কথাটাও গত 15-20 বছর ধরে মানে সব থিঙ্ক ট্যাঙ্কগুলি বলে আসছে, যেরকম যে আমাদের ইম্পোর্ট বাকেটটাও ডাইভার্সিফাই, এক্সপোর্ট বাকেটটাও ডাইভার্সিফাই করা উচিত। এতদিন করা হয়নি because it was, we had an easy ride with garments selling five simple products to US and Europe. um, আমি সময় দেখছি, আমাদের আর বোধহয় 2-3 মিনিট আছি। Any last word anyone would like to say? এই সময় মুস্তাক ভাই যদি অ্যাভেলেবল থাকে। আমি আরো দুজনকে দেখতে পাচ্ছি, মিল্লাত হোসেন এবং আফজাল। থ্যাংক ইউ ফর জয়নিং। আপনারা যদি কিছু বলেন অ্যাজ এ লাস্ট ওয়ার্ডস। ওকে, আই উড লাইক টু সাজেস্ট জিয়া আপনি কিছু বলেন, এন্ড দেন শফিক, এন্ড দেন উই এন্ড দেয়ার। আই থিঙ্ক আমরা এই পার্টিকুলার ট্যারিফ রেজিমে দেখতেছি চায়না উইল বি বিগ লুজার। দিস মিনস চায়নার থেকে সোর্সিং এর কস্টটা বেড়ে যাবে। দিস মিনস চায়না, which was actually the largest exporter of RMG to বায়াসরা খুঁজবে। সো আমার মনে হয়, এবং সেটাতে আমাদের থেকে অ্যাডভান্টেজেস জায়গা আছে শুধুমাত্র ক্যাপাসিটি ওয়ালা কান্ট্রি। আমি ইন্ডিয়াকে দেখি, পাকিস্তান হ্যাজ ইস্যুস, পাকিস্তানেরও লিমিটস আছে, তারা চাইলেই তাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারবে না। ইন্ডিয়া অলসো হ্যাজ ইস্যুস। তো সেই ক্ষেত্রে আমার ধারণা চায়না যদি বাংলাদেশে শিফট করে, বাংলাদেশ শুড বি ইমিডিয়েট বেনিফিশিয়ারি। এটা আমার জাস্ট হাঞ্চ বেসড অন জাস্ট মানে ব্যাক অফ দ্য পেপার ন্যাপ। Second time I'm saying that this is the most optimistic I
find আমাদের জিয়াকে after all these years, and I say that with very much affection. But I agree with you. It all seems that this is ultimately about China. এবং চায়নার উপর যদি প্রেশারটা কন্টিনিউ করে আহ, তাহলে পরে আমাদের জন্য আখেরে ভালোই হতে পারে, প্রোভাইডেড এখানে একটা, সেটা হচ্ছে যেরকম আমাদের ডোমেস্টিক যে কাজগুলি করা দরকার, যে আমাদের যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা ইমপ্রুভ করা দরকার, আমাদের যে পলিটিক্যাল সার্টেনটি আনা দরকার, আমাদের যে, নইলে পরে চায়না থেকে আসবে না। আচ্ছা শফিক, অ্যান্ড দেন উই উড ক্লোজ। না, আমার তেমন বলার কিছু নেই। জিয়া যেটা বললো মানে এরকম এফেক্টটা হতে পারে, বিকজ যদি গ্লোবাল, শোনা যাচ্ছে না। আমার ইন্টারনেট কানেকশন স্টেবল না, ইন্টারনেট স্টেবল। শোনা যাচ্ছে? ওকে, ইন দ্যাট কেস তাহলে পরে উই অল এগ্রি, মাহবুব সাহেব আপনি যে রেকমেন্ডেশনটা দিলেন যে উই নিড টু হ্যাভ এ হাই পাওয়ার কমিটি টু নেগোসিয়েশনস উইথ দি ইউএস রাইট অ্যাওয়ে। শফিকুল আলম ভাইও সেই কথাই বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, অ্যান্ড আই সাসপেক্ট দ্যাট যে গভর্নমেন্ট ইজ অলরেডি অ্যাক্টিং অন দ্যাট। আই থিঙ্ক তানভীর সোবান অলসো টকড, আই সাসপেক্ট দ্যাট দে আর অলরেডি অ্যাক্টিং। জি মাহবুব বলুন। আমরা আমরা কমুক না, এটা ঠিক হবে না। আমি আমি আই এম জাস্ট থ্রোয়িং দিস আইডিয়া। প্রবাবলি এটা তো লাইভ ফেসবুকে হচ্ছে, আই এম নট রিয়েলি শিওর যে সেটা খুব একটা, মানে যাদের নাম ইন ঠিক ক্লোজ আছে। গ্রুপ আর কি। জি, আচ্ছা। ওকে, সো আই থিঙ্ক অন দ্যাট নোট সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। যারা শুনছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।